সবাই ভালো আছে। স্থাপত্য কথন আয়োজিত আজকের এই সেমিনারে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি উপস্থাপক হিসেবে ইসরাত জাহান অনন্যা, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, এমআইএসটি, এবং আমার সাথে আছে ঋত্বিক চক্রবর্তী, রুয়েট, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার। আমাদের স্থাপত্য কথনের এই সেমিনারে আসলে আমরা আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যেসব অর্জন সেগুলো তুলে ধরার চেষ্টা করি, যেন আমাদের দর্শক যারা আছেন, আমাদের স্থাপত্য বিভাগের স্টুডেন্ট যারা আছি আমরা, তারা যেন এইসব অর্জন এবং আমাদের অতিথি যারা আসেন এবং তাদের গল্প শুনে আসলে আমরা সেখান থেকে কিছু শিখি এবং আমরা সেগুলো আমাদের নিজেদের ক্ষেত্রেও যেন অ্যাপ্লাই করতে পারি। আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনিও আসলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম মাইক্রো নেশন চ্যালেঞ্জ আয়োজিত স্থাপত্য প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন। আমরা তার কাছ থেকে আজকে তার গল্প, তার যাত্রা, এসব গল্প করব এবং তার পুরো প্রজেক্টটা সম্পর্কে অনেক কিছু জানবো। আমাদের দর্শক যারা আছেন, আমরা আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি আমাদের এই লাইভটাতে জয়েন করে ফেলেন এবং আপনাদের যা কথা আছে আপনারা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন, আমরা আমাদের অতিথির কাছে সেটা তুলে ধরবো। শুরুতেই আমাদের অতিথির কাছে চলে যাই। কেমন আছেন ভাইয়া? সবাইকে হ্যাঁ, শুভরাত্রি। তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি ভাইয়া, ভালো আছি। আপনার মুখ থেকে আসলে আপনার পরিচয়টা আপনার শুনে নেই। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। আমি মাহদি সাদাত জুবায়ের। আমি পড়াশোনা করছি পঞ্চম বর্ষ প্রথম সেমিস্টারে খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। ধন্যবাদ ভাইয়া। আজকের এই সেমিনারে আমাদের স্থাপত্য কথন থেকে এবং আমাদের দর্শকের পক্ষ থেকেও আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আপনি আসলে এই ব্যস্ততার মাঝে সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য আসলে অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলবো বা যেই বিষয়টা নিয়ে আসলে আলাপ আলোচনা বা আড্ডা করব আসলে সেই বিষয়টাতে চলে যাই। আমরা জানি যে রিসেন্টলি আসলে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়ে গিয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, আসলে সেইটা চলে যাই। তো ওই মানে কম্পিটিশনের আসলে উদ্দেশ্য বা টপিকটা আসলে কি ছিল, মানে কি নিয়ে আসলে ডিজাইনটা আপনাদের শুরু করতে হয়েছে? আচ্ছা, প্রথমে যে অর্গানাইজেশনটা সেটা নিয়ে আমি কিছু বলি। মাইক্রোনেশন একটা অর্গানাইজেশন যারা আসলে মাইক্রো লিভিং কে প্রমোট করে বেসিক্যালি। ওরা কয়েকটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছে রিসেন্টলি। তো তার মধ্যে মাইক্রোনেশন চ্যালেঞ্জ টুটা ছিল আমাদের কম্পিটিশন, সেকেন্ড কম্পিটিশন যেটা ওরা অ্যারেঞ্জ করেছে। তো এই কম্পিটিশনের মূল যে আসলে চ্যালেঞ্জ বা উদ্দেশ্য কিংবা যাই বলি না কেন, এটা যদি ছিল সেটা হলো যে মাইক্রো স্কেলে কিংবা ছোট স্কেলে যে আমাদের একটা হলিডে কটেজ আসলে ডিজাইন করার একটা অ্যাসাইনমেন্ট ছিল আর কি। তো এখানে আমাদের এখানে যে মূলত মানে তাদের ওয়েবসাইটে আমি যা যেভাবে ডিসক্রাইব করা আছে আমি সেভাবে বলি যে যে আমাদের যেই আসলে করোনা পরিস্থিতি চলতেছে, তো এর ভিতরে আসলে সবাইকে একটা চেয়ার করার জন্য কিংবা একটা ভালো একটা কাজ কাজ উপহার দেওয়ার জন্য বা একটা সুযোগ দেওয়ার জন্য ওরা অ্যারেঞ্জ করে, যেখানে আসলে মূলত একটা হলিডে কটেজ আমাদের ডিজাইন করতে হয়েছে, যেটা একদম টোটালি নেচার বেসড হবে এবং আউট অফ এনি কাইন্ড অফ পলিউশন বা আউট অফ এনি কাইন্ড অফ নয়েজ কিংবা কোন ধরনের আমাদের যে ডেইলি লাইফ হেকটিক যেগুলো আছে কিংবা যেই সিটি লাইফের যেই ব্যস্ততাটা, সেটা থেকে এক্সিট করে আমি যদি একেবারে সুন্দর একটা এনভায়রনমেন্টে গিয়ে কিছুদিন কাটিয়ে আসতে পারি, এরকম একটা এনভায়রনমেন্ট আমাদেরকে ডিজাইন করার জন্য ওরা ফার্স্টে বলে। জি ধন্যবাদ ভাইয়া। আসলে এই মানে প্রজেক্টটাই তো ছিল যে আসলে একটা কটেজ ডিজাইন করা একটা আইল্যান্ডে, কিন্তু আসলে বাংলাদেশ তো কোনো আইল্যান্ড না, তো সেক্ষেত্রে আসলে কেস স্টাডি বা আসলে ডিজাইন ডেভেলপমেন্টটা যে করেছেন সেটার জন্য কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল? এটা কি শুধু ইন্টারন্যাশনাল মানে কেস স্টাডি গুলোর উপরে ডিপেন্ড করে করেছেন নাকি অন্য কোনো রিসোর্স থেকে? আচ্ছা, প্রথমে যদি বলতে হয় যে আসলে এখানে আমাদের
যেই ব্রিফ যেটা ছিল সেখানে আসলে কোন ধরনের কোনো কনটেক্সট আমাদেরকে ডেফিনেট মানে নির্দিষ্ট করে দেয়া ছিল না, যে আমাদের এই কনটেক্সটে ডিজাইন করতে হবে কিংবা একটা সার্টেন কনটেক্সট বেসড ডিজাইন করতে হবে, এরকম কোনো রুলস কিংবা কোনো রেস্ট্রিকশন ছিল না। তো যেটা আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য আরো মোর আসলে ডিফিকাল্ট হয়েছে। কারণ জিনিসটা বলা যায় যে আমরা যদি আমাদের সার্ভেটা যদি ভালো হয় কিংবা আমাদের হাতে যদি কনটেক্সট সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে, তো তাহলে কিন্তু আমাদের জন্য মানে আমাদের জন্য লাইন ড্র করাটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় কিংবা সেটা আমাদের জন্য হেল্পফুল হয়। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে বাংলার পার্সপেক্টিভে কিংবা অন্য যেহেতু আমাদের কন্টেক্সটে বাংলাদেশের ইয়েতে না কিংবা বাংলাদেশের এরকম হুবহু আমাদের যে কেস স্টাডি সেটা আমি হয়তো পাবো না, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ আমাকে ইন্টারন্যাশনাল কিছু কেস স্টাডির উপরে নির্ভর করতে হয়েছে। তবে সেটা আফটার দ্য কনসেপ্ট, আমি যখন কনসেপ্ট নিয়ে চিন্তা করা শুরু করলাম তখন আসলে আমার কেস স্টাডি গুলো আমি প্রথম দেখা শুরু করি। কারণ আমি কোন মোডে যাব সেটা আমি যদি ঠিক না করে আমি যদি র্যান্ডম কেস স্টাডি দেখা শুরু করি, সেক্ষেত্রে আমার পাথ সিলেকশনে কিংবা কনসেপ্ট যেই যেই ফর্মুলেশনে সেক্ষেত্রে আমার অনেক কিছুটা ইয়ে হতে পারে, যে ডিফিকাল্টিজ আমি ফেস করতে পারি কি, যার কারণে আমি প্রথমেই আসলে কনসেপ্টের দিকে মনোযোগ দিই, তারপরে আমি কেস স্টাডি দেখা শুরু করি। এক্ষেত্রে আমি কেস স্টাডি দেখেছি আমাদের ইউনিভার্সিটি অফ স্টুটগার্টে, জার্মানি ইউনিভার্সিটি অফ স্টুটগার্টে তারা একটা প্যাভিলিয়ন প্রতি বছর ডিজাইন করে থাকে প্রতি সেশনে অন্যদের স্টুডেন্টরা। তো তাদের 2013 সালের থেকে একদম 2016-17 সাল পর্যন্ত আমরা মানে যেই যেই প্যাভিলিয়ন গুলো তারা ডিজাইন করে, তো সেই প্যাভিলিয়ন গুলো আমি মূলত দেখি আর কি। একদমই যে আইল্যান্ড বেসড কোন একটা কেস স্টাডি আমি দেখেছি এরকম না। আপুর সম্ভবত নেট প্রবলেম, এই কারণে আমি সাহায্য করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আপনাকে মূলত এই কেস স্টাডি করে বা বিষয়গুলো থিওরিটিক্যালি ভেবে চিন্তে তারপরে আপনাকে ডিজাইনগুলো করতে হয়েছে। তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয়েছে যে বিষয়টা যদি আপনি যায় মানে নিজে পর্যবেক্ষণ করে দেখে আসতেন তাহলে বেশি সুবিধা হতো, এরকম ধরনের কিছু? হ্যাঁ অবশ্যই। কারণ আমি যেটা প্রথমে বললাম যে আমাদের যদি আমার যেই কন্টেক্সট আমি ডিজাইন করবো সেই কন্টেক্সট সম্পর্কে যদি আমার এনাফ আইডিয়া না থাকে, তো আমি হ্যাঁ। ওই কন্টেক্সট সম্পর্কে যদি আমি চিন্তা মানে আমি কোথায় আসলে লাইনটা ড্র করবো যেটা বললাম আর কি, এই এই ডিফিকাল্টিসটা আমি মনে করেন ফেস করছি। যেটা আমি যদি একটু এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন আমি সুন্দরবনে একটা বাড়ি ডিজাইন করবো কিংবা একটা ঘর ডিজাইন করবো, তো আমার যদি আমি যদি সুন্দরবনের সম্পর্কে আমার আইডিয়া না থাকে, আমি তো আসলে খুব সহজে আমি যেটা প্র্যাকটিস করি যে ইটের দালান আমি বানাই, তো আমি সুন্দরবনে গিয়ে ইটের দালানই বানাবো। তো যেটা অ্যাকচুয়ালি তাদের হুম। কনটেক্সটে আসলে যাবে কি যাবে না আমার সেই সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। তো হুম। সেই দিকটা থেকে আমি বলতে পারি, সেই দিক থেকে আমি বলতে পারি যে আসলে এই ক্ষেত্রে আহ, যদিও এক এক ধরনের ফ্রিডম আমি পাইছি এখানে, তো তারপরেও একটা একটা ডেফিনেট একটা গাইডলাইন থাকলে যেটা ভালো হতো আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এরপরে জানতে চাচ্ছি যে আপনার এই প্রজেক্টটা যে করছেন, তো প্রজেক্টটা যখন আপনার কম্পিটিশনটা দেখতে পেলেন, নোটিস একটা যে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করব, তো এরপরে আপনি আপনার কনসেপ্টটা কিভাবে ডেভেলপ করছিলেন? মানে এই আইডিয়াতে ডেভেলপ করব, তো আমি একটা কটেজ বানাবো, ঠিক আছে, কিন্তু আমার কনসেপ্টটা কিভাবে ওকে। আসবে এই ধারণাটা কোথা থেকে নিয়েছিলেন? আচ্ছা, প্রথমে যে কনটেক্সট নিয়ে কিছু কথা বলি। আমাদের আহ, যে ইনফরমেশন গুলো আমি জানতাম এই দেওয়া হয়েছিল আসলে, এটা আসলে হুম। জাস্ট টোটালি বলা যে একটা 250 মিটার ডায়ামিটার একটা আইল্যান্ড, জাস্ট জাস্ট মানে একটা জাস্ট ইন দ্য মিডল অফ এ সি একটা আইল্যান্ড, যেখানে কিছু আসলে তাদের নিজস্ব একটা মাইক্রো ক্লাইমেট থাকবে, সেখানে ভেজিটেশন থাকবে, স্টোন থাকতে পারে তাদের জিওগ্রাফির মধ্যে, জাস্ট নর্মাল একটা আইল্যান্ড। তো সেই আইল্যান্ড বেস বেস করে সেক্ষেত্রে আমি ফার্স্টে যে নিশ্চয়ই সেখানে একটা ইকোসিস্টেম আছে প্রথম যে বিষয়টা। অ্যাজ এ হিউম্যান বিং আমরা, তবুও আমরা যখন একটা এনভায়রনমেন্টে আমরা যখন ইন্টারভেন করতে যাই, তো প্রথমত আমার মাথায় জিনিসটা আমি চিন্তা করেছি যে আমার ওই ইকোসিস্টেমে আমি সামহাও যদি আমি ওই ইকোসিস্টেমের হারমোনিকে আমি নষ্ট করে ফেলি কিংবা ওই মানে ইকোসিস্টেমের হারমোনিটাকে যদি আমি ইমব্যালেন্সড করে ফেলি, সেক্ষেত্রে সেই মানে ইকোসিস্টেমটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে, হার্মফুল মানে হার্মড হবে। তো যে জিনিসটা এখন নর্মাল কি বলে আমাদের এখনকার বিশ্বে যে একটা বড় চ্যালেঞ্জ, কোস্টাল এরিয়ার একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা প্রচুর ভিজিটর আমরা যারা যাই কোস্টাল এরিয়াতে সমুদ্রের পাড়ে আমরা আমরা জাস্ট চেয়ার করতে যাই কিংবা ভিজিট করতে যাই, আমরা কিন্তু দেখি প্রায় নিউজে আমরা প্রায় দেখি, সবাই দেখছি শিওর,
যে টনস অফ পলিউটেড ম্যাটেরিয়াল, একদম প্লাস্টিক হুম, কিংবা পলিথিন একেবারে সাগরের কোস্ট লাইনটা, বিশেষ করে ইন্দোনেশিয়া থেকে যদি আমি বালিতে কিংবা যে কোনো জায়গায়, মানে যেখানে বেশি ভিজিটর যায়, যত ভিজিটর যেখানে সবচেয়ে বেশি মানে বেশি সেখানে তত বেশি পলিউশন। তো আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগছে, যেটা যে এখানে আমি যত মিনিমাল ইন্টারভেন করতে পারি এই মাইক্রো এই ক্লাইমেটটাতে স্পেশালি। আর হুম, এই ক্লাইমেটটা আমার কাছে আসলে কি ডিমান্ড করে, প্রত্যেকটা ক্লাইমেট মানে আমি কিন্তু সেখানে মানে নেচারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার হোস্ট, আমি কিন্তু সেখানে গেস্ট হিসেবে যাচ্ছি। যদি হুম। আমি সেখানে হোস্টের কাছে আমি যদি গেস্ট হিসেবে না থাকি, আমি যদি সেখানে গিয়ে সামহাও কলোনিয়ালিস্টিক একটা অ্যাটিটিউড আমি যদি সেখানে অ্যাপ্রোচ করি, এটা ঠিক হবে না। ওই 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 জায়গাটার হারমোনি নষ্ট হবে। এই কারণে আমি মূলত মানে ফার্স্টের থেকে চিন্তা করছিলাম কনসেপ্টে যে অ্যাকচুয়ালি সেই জায়গাটা আসলে আমার কাছে কি ডিমান্ড করে, সেই ন্যাচারাল যেই রেলম, সেই ন্যাচারাল রেলমটা আমার কাছে আসলে কি ডিমান্ড করে, ওইখান থেকে আমার আসলে কনসেপ্টের যাত্রাটা শুরু হয়। আচ্ছা, তো তাহলে আপনি এই সবকিছু ভেবে এখান থেকে ইন্সপায়ার হয়ে আপনার এই প্রজেক্টটা নিয়ে যাত্রা শুরু করেছেন, জি এটা জি। বুঝতে পারলাম। তো তাহলে ভাইয়া আপনি পুরো প্রজেক্টটা করছেন, তো করার মাঝখানে কোন পার্টটাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হলো যে আচ্ছা এটা করতে যায় আমার খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? আচ্ছা, চ্যালেঞ্জ এটা কি বলতে শুরুতে এখানে, হ্যাঁ, জি বলেন প্লিজ। মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে আপনি যখন শুরুতে জায়গাটা যখন দেখলেন যে আইল্যান্ডে একটা করতে হবে, দেন এটাকে বেশি চ্যালেঞ্জ মনে হলো নাকি ডিজাইনটা ডেভেলপ করতে, নাকি আলটিমেটলি রিপ্রেজেন্ট করতে, কোনটাতে বেশি আপনাকে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে? আচ্ছা, ডিফিকাল্টিজ ফেস বলতে গেলে আমার সবচেয়ে বড় যে বিষয়টা, আমি ডিজাইনটা করে এনজয় এনজয় করছি সবচেয়ে বড় কথা। তো ডিফিকাল্টিজ বলতে বা চ্যালেঞ্জ আচ্ছা। বলতে গেলে যেটা, যে আম, যে আমি আসলে আমাদের এখানে একটা কনসেপ্টের কি বলে, আমাদের ব্রিফে একটা জিনিস বলা ছিল যে একটা এক্স ফ্যাক্টর লাগবে। অন্য কোনো কম্পিটিশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এইভাবে বলা থাকে না যে একটা এক্স ফ্যাক্টর প্রয়োজন, যেটা সম্পূর্ণ অন্য অন্য প্রজেক্ট থেকে তোমার এই প্রজেক্টটাকে আলাদা করবে। এখানে বলা ছিল এক্স ফ্যাক্টর। তো আমি সবচেয়ে মানে বেশি যে জিনিসটা নিয়ে ভাবছি যে মানে হোয়াট এক্স ফ্যাক্টর ক্যান আই অ্যাড টু দিস প্রজেক্ট, যেটা আমার এই প্রজেক্টটাকে আসলে অন্য সবগুলো থেকে ডিফারেন্ট করবে। তো সেই জায়গা থেকে আমি প্রথমে চিন্তা করছিলাম যে যে অপারেবল রুফ নিয়ে বা অপারেবল শেল স্ট্রাকচার নিয়ে কাজ করতে। অপারেবল শেল স্ট্রাকচার নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমি যেটা চিন্তা করছিলাম যে আর্মাডিলো, আমরা ব্রাজিলিয়ান একটা প্রাণী যেটা আসলে থাকে, তো সেই প্রাণীটা থেকে আসলে আমি শেল শেল নিয়ে বেশি আসলে ইন্সপায়ার্ড হই। তো সেই প্রাণীটার মতো আসলে যে জিনিসটা করে যে সে যদি থ্রেট ফিল করে, সে একদমই গোল একটা স্পেয়ারের মতো একটা আকৃতি ধারণ করে এবং সে সেখান থেকে আসলে পালায় যায়। তো ওই প্রাণীটার মতো আমি চাচ্ছিলাম যে আমার যে সেল স্ট্রাকচার, যেটা আমি আসলে অপারেবল রুফ যেটা বলা হয়েছে, সেটা আসলে এইভাবে আমি রেডিয়ালি আমি যদি অপারেট করতে পারি, এটা আমার কাছে মানে ফার্স্টে আমি চেয়েছিলাম আর কি। কিন্তু পরে আমি সামহাও সেটা সরে এসে আরো সিম্পল ওয়েতে আমি আসলে এটাকে সলভ করার চেষ্টা করি আর কি। এটা আমার কাছে যদি আহ, ইয়ে বলা হয়, যদি চ্যালেঞ্জ বলা হয়, সেটা আমার আমার কাছে চ্যালেঞ্জ বলতে গেলে এইটুকু। আর বাকি এমনিতে সবটা আমি আলহামদুলিল্লাহ এনজয় করছি। দুঃখিত ভাই, আমার হলো নেটের একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমি বলছিলাম ভাই, আপনার কাছে অনেক কিছু শুনলাম, এখন আপনার কাছে আপনার প্রজেক্টের সম্পূর্ণ ব্রিফিংটা একটু জানতে চাচ্ছি, মানে আপনি নিজেই উপস্থাপন যদি করতেন আচ্ছা, আপনার। ওকে, আমি তাহলে ব্রিফে চলে যাই। আচ্ছা ভাই। হ্যাঁ, ব্রিফ কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তো মোটামুটি আসলে আমাদের জানা হয়েছে যেটা নিয়ে। তো আমি যদি প্রজেক্টে চলে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে ফার্স্টে বলা হয়েছিল যে একটা কটেজ, হলিডে কটেজ, যেটা আসলে হলিডে ভ্যাকেশনের জন্য আমাদের ইউজ হবে কর্পোরেট লেভেলে কিংবা টেম্পোরারি হাউজিং হিসেবে, যেটা
লেস দেন 30 days ওটা অকুপাই করা হবে, যে 30 দিনের কম সময় সেখানে আসলে থাকা হবে। আর এমনিতে বলা হয়েছিল যে মোট টোটাল 10টা কটেজ এখানে বিল্ড করা হবে, একটা মেইন অ্যাডমিনিস্ট্রেশন জোন সহ রেডিয়াল একটা আইল্যান্ডে। তো সে আইল্যান্ডে একটা অ্যাডমিনিস্ট্রেশন জোন সহ মোট কটেজ 10টা হওয়ার কথা আর কি। তো আমাদেরকে ডিজাইন করতে হবে হলো যে কোনো একটা ইউনিট কটেজের। ওকে, আমি ডিজাইন পেজে চলে যাই। আচ্ছা, প্রথমে যেটা বলতেছিলাম, আপনার সাথে কথা হচ্ছিল যে এখানে কেন আসলে মানে কোন মোডে আসলে আমি গেলাম কনসেপ্টের, যে আসলে আমি নেচার আমার হোস্ট, আর আমি যেখানে যাব সেখানে আমি আসলে গেস্ট হিসেবে যাব। সো আমার ন্যাচারাল যে ইকোসিস্টেম আছে সেখানে আমার হারমোনিটা আমার সামহাও ব্যালেন্স করতে হবে, কিংবা আমি যেন ওই ওই নেচারের পার্ট হয়ে সেখানে থাকতে পারি, যাতে আমার সেই সেই আইল্যান্ডের যেই জিওগ্রাফি কিংবা ইকোসিস্টেম বা ন্যাচারাল রিলম আমরা যেটাই বলি না কেন, সেটার যে একটা স্পেশাল ডিমান্ড, সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারি। ওকে, এটা ভাবতে গিয়ে আমার প্রথম যেই এটা আসে মাথায়, যে আসলে আমরা যদি নেচার ইন্সপায়ার্ড কিংবা নেচার বেসড ডিজাইন করতে যাই, বা নেচারের সবচেয়ে কাছে চলে যেতে চাই, যেখানে আমার সাথে নেচারের কিংবা আমার লিভিং স্টাইলের সাথে নেচারের আসলে ন্যাচারাল যে ইকোসিস্টেম তার আসলে গ্যাপটা যতটা মিনিমাইজ করা যায়, এই মিনিমাইজ করতে যাওয়ার যে চিন্তাটা, সেখান থেকে আমার আসলে প্রথম বায়োমিমিক্রির কথা মনে হয়। তো বায়োমিমিক্রি এমন একটা ডিজাইন অ্যাপ্রোচ যেটা আসলে যে ন্যাচারাল যেই প্রিন্সিপল, যেটা আসলে লিভিং অর্গানিজম যেগুলো আছে আমাদের নেচার বা ইকোসিস্টেমে, সেগুলোর প্রিন্সিপল আর স্ট্র্যাটেজি, তারা কিভাবে আসলে সার্ভাইভ করে, বা তারা কিভাবে আসলে তাদের বেসিক যেই নিড গুলা সেগুলা তারা ফুলফিল করে, এইটা থেকে আসলে আইডিয়া আসলে জেনারেট করে তারপরে আমরা আসলে ডিজাইন অ্যাপ্রোচ আমরা সেগুলো অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমাদের মাথায় যেটা রাখতে হয়, যেটা যে সাস্টেনেবল ম্যানারে আমাদের ডিজাইন করতে হবে, তারপরে বায়োস্ফিয়ারের সাথে কম্পেটিবল হতে হবে। আর এমনিতে শুধু সেই পার মেজার, আমরা অনেক সময় দেখি যে একটা ডিজাইন অনেক বেশি কার্ভি কিংবা অনেক বেশি ন্যাচারাল ইন্সপায়ার্ড, কিংবা মানে ন্যাচারাল যে গ্রাফিক্স লাইন গুলো আছে সেগুলো ইন্সপায়ার্ড, কিন্তু একদমই নেচারের যেই যে মানে ভার্নাকুলার যেই অ্যাটিটিউড বা ন্যাচারাল যে ভার্নাকুলার যেই ধর্মটা, সেটা থেকে আসলে একদমই টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বায়োমিমিক্রি যেটা বলে যে একদমই নেচারের যেই সিনার্জিস্টিক যে রিলেশনশিপটা, যে একদমই নিবিড় যে সম্পর্কটা, সেটা আমাদের এখানে ঠিক থাকতে হবে। এবং ওই ধরনের, একেবারে ওই ধরনের যেটা বলা হইতেছে এখানে, আমরা ডান পাশে টপ রাইট কর্নারে দেখতে পারবো যে শুধুমাত্র যে আমরা নেচারের যেই ফর্ম কিংবা গ্রাফিক্স লাইন আমরা সেখান থেকে নিব এরকম না, বরং নেচার কিভাবে হিটিং এবং কুলিং সিস্টেম তার মধ্যে কাজে লাগায়, সেইটা সম্পর্কে আমরা একদম টোটালি সেইখান থেকে আমরা আমাদের সরাসরি ডিজাইন অ্যাপ্লাই করব, যাতে আমাদের মিনিমাল ইন্টারভেনশন হয় নেচারের উপরে। ওকে, সেক্ষেত্রে আমি কনসেপ্ট ফর্মুলেশনের ক্ষেত্রে আমার কনসেপ্টের ক্ষেত্রে দুইটা আসলে আমাদের পার্ট আমরা প্রায় দেখি, যেটা আসলে ফর্ম আর স্পেস। ফর্মের ক্ষেত্রে আমি যে চিন্তা করছি যে আসলে কনসেপ্ট ফর্মুলেশনের ক্ষেত্রে যে আমাদের সেখানকার ক্লাইমেটটা আসলে কিরকম, বা সেখানকার ইকোলজিটা আসলে কিরকম, সেখানে কোন টাইপের প্রাণী সেখানে থাকে, বা তাদের আসলে লিভিং প্যাটার্নটা কি, সেটা চিন্তা করতে গিয়ে আমি তিনটা আসলে স্তরের প্রাণী আমি আসলে চিন্তা করি। একটা তো টার্টল, ডান দিকে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন, আর বাম দিকে নিচের কর্নারে স্নেইল মানে শামুক, শামুক দেখতে পাচ্ছেন। তো এই দুইটা আমরা চিনি। যেটা চিনি না সেটা হলো এরিথ্রেন্স প্লাস্টিকাস, বাম মানে লেফট টপ কর্নারে, অনেকটা চিংড়ি মাছের মতো দেখতে। এই প্রাণীটা, এই যে অর্গানিজমটা, আমার কাছে এটা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমরা একটা জায়গার নাম সবাই হয়তো বা জানি, মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চে এই প্রাণীটার বসবাস। যেটা মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম আসলে সমুদ্রের ভিতরে গিরিখাত, গভীরতম, যেটা অ্যারাউন্ড 10 কিলোমিটার, 10 কিলোমিটার ডিপ। তো এই প্রাণীটা সেই 10 কিলোমিটার ডেপথে বসবাস করে, তার ইকোসিস্টেম সেখানে। এবং মজার ব্যাপার হলো বা দুঃখের বিষয় হলো যে সায়েন্টিস্টরা যখন এই প্রাণীটাকে আবিষ্কার করে, যখন ফার্স্ট আসলে ডিসকভার করে, এই প্রাণীটাকে তারা ডিসেকশন করে এর ভিতরে আমাদের যে পলিউশন, পলিউশন, প্লাস্টিক ফাইবার তারা এখান থেকে পায়, এই প্রাণীটা থেকে। এটা আসলে আমাদের দুঃখের বিষয়। তো এই জায়গা থেকে আসলে আমার আমার চিন্তা মানে আমার যে চিন্তা, যে আসলে আমাদের সত্যি আমাদের আসলে নেচারের সাথে আমাদের গ্যাপটা কমাতে হবে। আমাদের লিভিং প্যাটার্ন আমাদের নেচারের সাথে যতটা ক্লোজ করা যায় তত বেশি আসলে নেচারকে ভালো রাখা যাবে। যাই হোক,
এর থেকে আসলে শেল হিসেবে আমি এটা কনসেপ্টটা আসলে এখানে জেনারেট করি ফর্ম হিসেবে, যেটা আসলে কমপ্লেক্স বল্ট অর্গানিক ফাইবার থেকে তৈরি হবে, যেটা আসলে পরিবেশের সাথে রাসায়নিক ভাবে কিংবা অন্যান্য মেটেরিয়ালিস্টিক ভাবে সেটা আসলে মার্জ করে যাবে। আর তার থেকে আসলে স্পেসে যেটা আমাদের চ্যালেঞ্জের একটা ছিল, মাইক্রোনেশনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে নেচারের সাথে আমাদের খুব বেশি কানেক্টিভিটি থাকতে হবে, যেন জিনিসটা যাতে এমন হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই পাখির কিচিরমিচির শুনতে পারি, কিংবা নেচারের যে একটা স্মেল, সেই স্মেলটা আমি যেন পাই। তো যার কারণে আসলে আমাদের আমার এই ডিজাইনের মাঝখানে যে যে সেন্ট্রাল স্পেসটা আছে ভিতরে ইনডোর স্পেসে, আমি অপারেবল ভল্টের মাধ্যমে নেচারকে আমার স্পেসের ভিতরে ইনভাইট করে নিয়ে যাই। আর উপরে সামনে আরো দেখবো ইনশাল্লাহ। আমি তাহলে সামনের স্লাইডে চলে যাই। ওকে, মিটিং প্রজেক্ট চ্যালেঞ্জ। প্রজেক্টের যে চ্যালেঞ্জ গুলো তার মধ্যে যেটা দেওয়া যে আমার সকালবেলা যেন আমার ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শুনতে, প্রথম লাইনটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমি যদি বের হই মেইন এন্ট্রেন্স থেকে, যেন আমি সমুদ্রের ওয়েভ দেখতে পারি। আমার জন্য এখানে কোনো ট্রাফিক নয়েজ না থাকে, আমার জন্য এখানে কোনো নেইবারের কোনো কমপ্লেন না থাকে, আমার জন্য এখানে কোনো পলিউটেড কোনো এয়ার না থাকে, পলিউশন যাতে না থাকে। তো এইটা চিন্তা করে আমি যে 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 কয়টা জিনিস আমি কনসিডারেশনে নিয়েছি সেটা হলো যে আমি ম্যাটেরিয়াল হিসেবে বায়োফাইবার, এনি কাইন্ড অফ বায়োফাইবার, এখন এখন আমাদের সায়েন্টিস্টরা আলহামদুলিল্লাহ অনেকটা ন্যানো ফাইবার পর্যন্ত আমাদের গিয়েছেন। আমাদের ভার্সিটিতে আলহামদুলিল্লাহ রিসার্চের কাজ চলতেছে, আমাদের একজন টিচার আছেন, তো উনি অন্য ডিপার্টমেন্টের আর কি, আমাদের আর্কিটেকচার না। তো উনি আলহামদুলিল্লাহ অনেক ডেপথে জাপানের সাথে কাজ করে মানে আসছেন আর কি। তো আমরা একটা সেমিনার তার কাছে পেয়েছিলাম, যেটা আসলে বায়ো বা ন্যানো ফাইবার থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে গ্লাস কিংবা অন্যান্য ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তৈরি করা যাবে। তো সেটা থেকে চিন্তা করে আমি বায়ো ফাইবার এজ এ মেইন ম্যাটেরিয়াল, যেটা শেলের জন্য, এটা আমি ঠিক করি। আর এমনিতে ন্যাচারাল ভেন্টিলেশন, এটা আমি এনশিওর করি এখানে। আর যে হেভি মেশিনারিজ যেটা আসলে নয়েজ ক্রিয়েট করবে কিংবা ভাইব্রেশন ক্রিয়েট করবে, বা এমন সাউন্ড বা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করবে যেটা আমরা শুনতে পারি না, কিন্তু নেচারের জন্য অনেক প্রাণী যেটা আসলে আমাদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে তারা আসলে হার্মড হবে আর কি, এরকম কোনো মেশিনারিজ আমি এখানে অ্যাভয়েড করি আর কি। আর যেটা আগে বললাম যে নেচারকে ইনভাইট করা আমার ভিতর যে স্পেসের ভিতরে। আর এখানে আমি একটা স্পেশাল, এই জায়গাটা যদি আমি দেখাই, স্পেশাল এই এই ফ্রেমটা আমি, রেডিয়াল যে ফ্রেমটা, এটা আমি ডিজাইন করি। আর এখানে ভেজিটেশন থাকবে, যেটা আমার বার্ড যে মানে চেপিং, যেটা বলতেছে যে পাখির মানে গুঞ্জন, সেটা এখানে বার্ডকে আসলে অ্যাট্রাক্ট করবে, পাখিকে অ্যাট্রাক্ট করবে। এই অ্যাট্রাক্টর হিসাবে আমি এই বলটা আমি ডিজাইন করি, ফ্রেমটা। ওকে, লেআউট যদি আমরা যাই, প্ল্যান লেআউটের ডিটেইল যদি আমরা যাই, মাস্টার প্ল্যান ছিল এটা 250 মিটার ডায়ামিটারের একটা আইল্যান্ড, তার মধ্যে 10টা কটেজ, আর মাঝখানে যেই রাউন্ড অংশটা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন। এই আর কি মোটামুটি মাস্টার প্ল্যান। আচ্ছা, ইউনিট লেআউটে আমি যদি একটা কটেজের লেআউট থেকে যদি আমি ডেসক্রাইব করি, যেরকম আমার এন্ট্রি হচ্ছে ডান থেকে আর বাম থেকে, এই দুই দিক থেকে। মাঝখানের এই এই জায়গাটা আমি অ্যাক্সেস ডেভেলপ করে ল্যান্ডের দিকে আমি আমার কটেজের মেইন ফর্মটা রেখেছি। আর নিচের দিকে মানে সাউথের দিকে, সাউথ ফেসিং, যেটা আসলে সমুদ্রের দিকে আসলে ভিউ পাবে, সেখানে একটা সুইমিং পুল আমি ডিজাইন করি। আচ্ছা, আমি এখানে উঠে যদি আমি প্রথমেই উঠবো সিঁড়িতে উঠে আমি ফ্রন্ট ডেকে আমি পাচ্ছি। ফ্রন্ট ডেক পাওয়ার পরে আমি ভেতরে যখন যাব, একটা প্রিপারেশন স্পেস পেয়ে আমি এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের এখানে 2জন অকুপেন্টের জন্য ডিজাইন করতে বলা হয়েছে, 2জন অকুপেন্ট। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা যেহেতু আসলে ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি যে আসলে তারা কি ধরনের অকুপেন্ট, তো আমি এখানে ধরে নিয়েছি যে একটা একটা কাপল, নর্মাল একটা কাপল এখানে ঘুরতে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা বেড জোন ডিজাইন করেছি, যেখানে আসলে বেডের জায়গা থাকবে। যেহেতু এখানে আলাদা কোনো রুম কিংবা আলাদা কোনো স্পেস কিংবা এই ধরনের দেওয়াটা সুযোগটা কম ছিল, কারণ আমাদেরকে এইটুকু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল যে 50 স্কোয়ার মিটার, আমার বিল্ড এরিয়া 50 স্কোয়ার মিটার হইতে হবে। এই 50 স্কোয়ার মিটারের ভিতরে আমি বেডরুমের ডিজাইন করি। আর হলো
ভিতরে কোনো ওয়াল আমি রাখিনি, ফুল স্পেসটাই আমি ফ্রি রেখেছি। আর এই কর্নারে এখানে আমি ডাইনিং পাচ্ছে আমার, আর তারপরে টয়লেটের পরে আমার ব্যাকইয়ার্ডে গিয়ে আমি একটা ডেক পাচ্ছি যেখানে আসলে আমি বসতে পারছি। আর বাম দিকে যদি আমি যাই, বাম দিকে আমি এখানে একটা হ্যামক পাচ্ছি, যেটা আমরা অনেক সময় দেখে থাকি সি বিচে, আমরা নেটের যেই শোয়ার যে জায়গাটা হ্যামক বলে, সেই হ্যামকটা আমি পাচ্ছি। আর ডান দিকে এই জায়গাটাতে আমি পাচ্ছি হলো একটা প্যাসিও আমরা এখানে একটা সেমি আউটডোর প্লেসের মতো, যতটা আসলে ঠিক সেমি আউটডোর না, অনেকটাই আসলে আউটডোর, যতটা আসলে নেচারের কাছাকাছি যাওয়া যায়, কাছাকাছি থেকে আসলে রিল্যাক্স ফিল করা যায় বা রিল্যাক্স করা যায়। আর যে জিনিসটা আমাকে বলা হয়েছিল এখানে যে আহ, ঘুম থেকে উঠে যেন আমি সাগরের ওয়েভ দেখতে পারি বা সি ওয়েভ দেখতে পারি, এখান থেকে আমি সামনে আসলে 3D ভিউ থাকবে, সেখানে আরো ক্লিয়ার হবে। আপাতত আমি এখানে বোঝাই যে এখান থেকে যখন বের হবে, সকালে উঠে যখন বের হবে, তখন এখান থেকে আসলে টোটাল ভিউটাই আমার ওয়েভ কিংবা সি এর যে ভিউটা আর কি। এখানে বসে থাকতে পারবে কিংবা এখানে সুইমিং করতে পারবে। আর পেছনে যেই ডেক, যে ইয়েটা, যে ব্রিজটা, এটা দিয়ে আমার মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে যাওয়া যাবে, এই ব্রিজটা। ওকে, দেন আমি যদি 3D ভিউজে চলে যাই, 3D ভিউজে এটা আমার ডাইনিং স্পেস থেকে আমার বেডরুমের দিকে একটা ভিউ, বেডের যে জোনটা সেখানে একটা ভিউ। তারপরে এখানে বেড থেকে আমি সি এর একটা ভিউ আমি পাচ্ছি এখানে। টোটাল যেই আমার এন্ট্রেন্সটা, টোটালটাই আমি আসলে গ্লাসের দিয়ে দিই, যাতে সরাসরি আসলে দেখা পাওয়া যায়। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদেরকে কিন্তু রেস্ট্রিক্টেড করে বলে দেওয়া হয়নি যে এখানে ক্লাইমেটিক সলিউশন কি হবে, কিংবা ক্লাইমেট মানে সলিউশন কি হবে সেটা তো আসলে বলে না। যেটা বলে যে মানে ক্লাইমেটিক আসলে কনসিডার, মানে ক্লাইমেটিক যে ইস্যুগুলো সেগুলো কনসিডারেশন রাখতে হবে কিনা, এই ধরনের কোনো কোনো ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। সো এইটাকে আমি একটা অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে ন্যাচারাল ভেন্টিলেশনটা আমি এখানে এনশিওর করি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই জায়গাটাতে আসলে আহ, একটা মানে স্পেস দেওয়া আছে, যেটা দিয়ে আসলে ন্যাচারালি ভেন্টিলেশন পসিবল হবে আর কি। আর এটা হলো রুফ অপারেট করার পরে, রুফটা সরানোর পরে যে বলটা, যেটা সেটা সরানোর পরে আমার এই ভেজিটেশনের নিচে আমি বসে আমার স্পেসটা এনজয় করতে পারবো। আর এটা হলো আমার সাউথ ইস্ট কর্নার থেকে ফুল কটেজটার ভিউ আর কি। এই মূলত। আর আমি কি শীটটা এখনই দেখাবো? জি ভাইয়া, দেখাতে পারেন। ওকে। ওকে, প্রেজেন্টেশন বোর্ডে আমাদের যেটা বলা হয়েছিল, প্রেজেন্টেশন বোর্ড আমাদেরকে বলা হয়েছিল একটা A2 প্রেজেন্টেশন বোর্ড, যেটা ল্যান্ডস্কেপ মোডে হবে। আর একটা মজার বিষয়, আমাদের এই কম্পিটিশনটাতে একটা জিনিস নির্দিষ্ট করে বলে দেওয়া ছিল যে আহ, একটা প্রাইজ ছিল যেটা শুধুমাত্র বেস্ট ইলাস্ট্রেশনের জন্য, যাও তাড়াতাড়ি, এত বিরক্ত। বেস্ট ইলাস্ট্রেশনের জন্য। তো বেস্ট ইলাস্ট্রেশন যেহেতু হবে, তো একটা ছোটখাটো একটা ট্রাই বলতে পারেন নিয়েছিলাম আর কি। এখানে আহ, যদি আমি শীটটা হালকা একটু ব্রিফ করি, আমি লেফট কর্নারে টপে আমি কনসেপ্ট ফর্মুলেশনটা আমি দেখাইছি। তারপরে নিচে 100 কিংবা 150 ওয়ার্ড সম্ভবত, আমার ঠিক মনে নাই। এটা কনসেপ্ট ব্রিফের পরে হলো রাইট আপ, যেটাকে আমরা বলি আর কি। তারপর কনসিডারেশন বা কর্নারে যে কনসিডারেশন গুলো আমি আহ, দেখিয়েছি previously। তারপরে মাঝখানে আমার প্ল্যান, লেআউট, মাস্টার প্ল্যান। তারপর ডান কর্নারে আমার 3D ভিউ। আর এখানে একটা ডায়াগ্রাম দেখিয়েছি, যেটা আসলে নেচারকে কিভাবে আসলে ইনভলভ করা হচ্ছে আমার ইনডোর স্পেসে রুফ অপারেট করার মাধ্যমে, সেটা আমি দেখিয়েছি। আর নিচে ডান কর্নারে সেই আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রেখেছি, যেটা আসলে একটু ড্রামাটিক রাখতে চেয়েছে আর কি, যাতে সেটা একটু সুন্দর হয় কিংবা একটু অন্যরকম একটা ডিমেনশন পায় আর কি। এই আর কি মোটামুটি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা মানে এভরি ডিটেল, প্ল্যান ডিটেল বলেন, রুফ ডিটেল, মানে আমরা এভরি ডিটেল আসলে মানে আমরা ব্রিফ থেকে এখন জেনে গেলাম আসলে। মানে অনেক কিছুই আপনি এতক্ষণে বলে দিয়েছেন। তো আমরা শীট থেকে হ্যাঁ, মানে শীট দেখে বুঝতে পারছি যে আসলে মোটামুটি আপনি অনেকটা সময় দিয়েছেন, হয়তো ইভেন জুরাররাও হচ্ছে গিয়ে আপনার এই প্রেজেন্টেশনটা নিয়ে আলাদা প্রশংসাও করেছেন। তো
মানে আপনি এরকম রেন্ডার বা এসব ক্ষেত্রে কোন সফটওয়্যার বা কোন সফটওয়্যার গুলো আসলে ইউজ করেছেন এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসলে কতটা সময় দিয়েছেন? আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আমি এটাতে রেজিস্ট্রেশন করি মোটামুটি 20 দিন, যখন এটা রিয়া ছিল, মানে এটার সাবমিশনের 20 দিনের মতো ছিল। তো তারপরে আমি আরেকটা কম্পিটিশন আমি কাজ করতেছিলাম, তো সেটার কাজ মিড ওয়েতে রেখে আমার হলো এই কম্পিটিশন আমি পরে এটা সুইচ করি আর কি। আমি আমার টিমকে বলি যে তোমরা একটু ওয়েট করো, আমি কম্পিটিশনটা শেষ করে আসি। তো তারপরে আমি 12 দিন মোটামুটি হাতে পাই, বা 12 দিন আগে আমি কাজ শুরু করি টোটালি। মোস্ট প্রবাবলি 28 তারিখ কিংবা এরকম হবে। তো তারপরে আমাদের 10 আগস্ট সম্ভবত এটার সাবমিশন ছিল আর কি। তো প্ল্যান প্ল্যান রেডি করার পরে আমি মূলত থ্রিডিতে যাই আর কি। থ্রিডি সফটওয়্যারের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমি থ্রিডিটা করেছি রেভিটে। শেলের যে স্ট্রাকচারটা সেটা আমি রেভিটে করেছি। আর এমনিতে অন্যান্য যে এটা যে টোটাল থ্রিডিটা সেটা পরে আমি স্কেচ আপে সেটা নিয়ে আসি আর কি। রেন্ডারিং সফটওয়্যার যেটা ইউজ করেছি সেটা ভিরে, স্পেশালি ভিরে। তো আমার মানে অন দ্যাট মোমেন্ট আমার সময় ছিল না, আর প্লাস হলো আমার ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিচ্ছিল, যার কারণে আমি আসলে রুমিয়ন কিংবা অন্যান্য যে রেন্ডার মোড যেগুলো ওগুলোতে আমি যেতে পারিনি। ভিরেতে আমি পরে আহ, ওই রেন্ডার দিয়ে দিই। ভিরের সাথে আমি ম্যানুয়ালি টোটাল সব সব জিনিস আমি টোটালি ম্যানুয়ালি করেছি আর কি। যেটা ফটোশপে কিছু কাজ করি আফটার, মানে ফটো রিটাচ যেটাকে বলে আর কি। আহ, এই আর কি ভিরে আর রেন্ডারিং সফটওয়্যার বলতে গেলে ভিরে। আর আহ, পরে সেটা পোস্ট প্রসেসিং এর জন্য সেটা ফটোশপে আমি ইউজ করি। আর শীটের যে জন্য যে সফটওয়্যার সেটা ইলাস্ট্রেটর আমি শুরু করি। পরে আহ, মূলত ফটোশপ ইলাস্ট্রেটর দুটা মিলাই করছি, ফাইনালাইজ করি আমি ইলাস্ট্রেটরে। বুঝছি। ধন্যবাদ ভাইয়া, আসলে মানে অনেক যা যা আসলে আমরা জানতে চাচ্ছিলাম এভরি ডিটেল মোটামুটি আসলে আমরা মানে আপনার প্রেজেন্টেশন থেকেই জানতে পারলাম। তো আসলে ভাই প্রজেক্ট করতে গিয়ে কোন বিষয়টা আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল, বা মানে আপনার করতে গিয়ে মনে হয়েছিল যে এটা বেশ চ্যালেঞ্জিং, কোন বিষয়টা আসলে মনে হয়েছিল ভাই? আচ্ছা, চ্যালেঞ্জিং যে জিনিসটা লেগেছিল, আমি প্রিভিয়াসলি ঋত্বিক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি ওনাকে বলেছি আর কি, যে আবার আবার বলি সমস্যা নেই। ওইখানে মূলত আমার যে বল যে স্ট্রাকচারটা মানে শেল যেটা আর কি, আমি ফার্স্টে চাইছিলাম যে এটা রেডিয়ালি আসলে অপারেট করতে, একটা পিভট রাখতে, যে একটা সেন্টার থেকে সেটা অপারেট হবে, যে রেডিয়াল যেটা মানে মানে অপারেশন যেটা আমি বলি আর কি, রেডিয়াল অপারেট করতে চাইছিলাম। কিন্তু পরে আসলে দেখি যে আসলে না, এটা একই সাথে এটা অনেক বেশি মেকানিক্যাল, একে তো অনেক বেশি মেকানিক্যাল সাপোর্ট দরকার এই জিনিসটা করতে। যদি সেটা অটোমেটিক হয় কিংবা, যেহেতু এটা ম্যানুয়াল হবে না এত বড় একটা শেল মুভ করা, তো সেটা যদি মেশিন অপারেবল মানে মেশিন অপারেটেড হয়, সেক্ষেত্রে একটা আলাদা নয়েজ তৈরি করবে। যার কারণে আমি এটা পরে সেটা থেকে সরে এসে আমি সিম্পল স্লাইড মোডে গিয়ে মানে শেলটা অপারেট করার সিদ্ধান্ত নিই আর কি। তো এইটাই আমার কাছে মূলত চ্যালেঞ্জিং মনে হয়েছে। আর এমনিতে সবটা কাজ করতে গিয়ে আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মোটামুটি আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ। উম, জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা এখন আমাদের দর্শকের কাছে চলে যাই, তারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, আমাদের কথা শুনছেন, আমরা তাদের কাছ থেকে কিছু কমেন্ট নেই। আমি ঋতিক চক্রবর্তীর কাছে চলে যাব, সে আমাদের ফেসবুক কমেন্ট গুলো তুলে ধরবে। আচ্ছা, আমি একটা দিয়ে শুরু করি। কম্পিটিশনে সবাই ডিজাইন সাবমিট এর রুল ফলো না করার কারণে রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি সব রুলস ফলো করেছিলেন কিনা? এটা একজন প্রশ্ন করেছেন। ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, মেবি মিউটেড। ও, সরি, আমি আসলে মিউট করা ছিল। জি জি ভাই, ওকে। সমস্যা নেই। হ্যাঁ, রুলস ফলো করার যে বিষয়টা, রুলস তো অবশ্যই ফলো করতে হবে। আমি প্রজেক্ট করলাম, সবকিছু একদম ফিনিশ করলাম, কিন্তু আমি যদি জমা দিতে না পারি কিংবা আমার জমা দেওয়ার পরে যদি প্রজেক্টটা রিজেক্টেড হয়ে যায়, সেটা তো আসলে একদমই দুঃখের বিষয়। এই জন্য আসলে সবটাই আসলে দেখতে হবে, যে যেমন ডিজাইন কিংবা যেরকম ডিজাইন ডেভেলপমেন্ট, প্রজেক্টটা ফিনিশ করা, শেষ করা, এবং কোন জায়গায় আমাকে কাজটা ছাড়তে হবে, এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় দেখি যে আমরা কাজ করতে 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 একদম
আর 2 ঘন্টা আছে, আমি তখনও শীটের 2 ঘন্টা না, আসলে আমি যদি আরো কমায় বলি, আমি মানে এমন অবস্থা হয়েছে মানে আমাদের সাবমিশনের আধা ঘন্টা বাকি, আমরা তখনও স্পট ডিটেইলিং করতেছিলাম। পরে অনেক পরে প্রবলেম হয়েছে, আমরা নির্ধারিত সময়ের 10 মিনিট পর জমা দিছি, আমাদের অন্য একটা কম্পিটিশনের কথা বলতেছে। জি তো ভাইয়া। এরকম হয়েছে, আমাদেরও হয়েছে। তো অবশ্যই অবশ্যই রুলস ফলো করতে হবে, সময় ভিতরেই দিতে হবে, দেওয়াটা আসলে মানে এটাও একটা কম্পিটিশনের একটা পার্ট। সবকিছু মেনটেন করে যেন আমরা ডিজাইনটা করতে পারি, সব দিকের জন্য আমাদের খেয়াল থাকে। জি ভাইয়া, আমরা ধন্যবাদ ভাইয়া। আমরা আরো কমেন্টে চলে যাই, দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন। তোফাইল হোসেন বলেছেন এই প্রজেক্টের ডিউরেবিলিটি কেমন হবে এন্ড প্রজেক্টটার মেইন ফোকাসটা কি ছিল? ডিউরেবিলিটি ডিউরেবিলিটি এটা আসলে ডিপেন্ড করে। এখানে আসলে আমাদের কিন্তু এখানে ডিরেক্টলি ম্যাটেরিয়ালের যে ডিটেলস সেটা আমাদেরকে এখানে চাই নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যাটেরিয়ালের ডিউরেবিলিটি নিয়ে আমরা কোনো ডিজাইন করি নাই, কিংবা ম্যাটেরিয়াল কতটুকু ডিউরেবল হবে সেটা নিয়ে আমাদের এখানে ভাবার জায়গা ছিল না। মূলত আমাদের ছিল একটা আইডিয়া প্রজেক্ট, যেটা আমি জাস্ট আইডিয়া দিব যে কি কি ধরনের ম্যাটেরিয়াল এখানে ইউজ হইতে পারে। সেক্ষেত্রে মানে ডিউরেবিলিটি যেহেতু এটা ম্যাটেরিয়ালের সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে বলা যায় আমি যদি এখানে বায়োফাইবার আমি ইউজ করেছি এখানে, আইডিয়া যেটা দিয়েছে। তো বায়োফাইবারের ক্ষেত্রে আসলে হেভি মেনটেনেন্স প্রয়োজন হয়। মেনটেনেন্স যদি করি মানে এটা আসলে এরকম ডিউরেবিলিটি আসলে অনেক লম্বা সময় যেতে পারে। আমরা যদি আমাদের ওই যে দিনাজপুরের মেটি স্কুলে দেখি, জাস্ট ব্যাম্বু স্ট্রাকচার, কিন্তু ওটা হেভি ভালো মেনটেনেন্স করার কারণে আলহামদুলিল্লাহ অনেক দিন টিকতেছে, কিংবা ইনশাআল্লাহ ভবিষ্যতে টিকবে, সেরকম আর কি। আর এমনিতে ফোকাসের কথা যেটা বলতেছেন তোফায়েল ভাই, তো ফোকাসের কথা তো আমি ফার্স্টেই বললাম যে যেন ন্যাচারাল যে রেলম, নেচারাল যে ইকোসিস্টেম, এটা যেন কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়। যেহেতু এখন আমরা কোস্টাল যে পলিউশন, এটা নিয়ে আমরা খুব বেশি আসলে সাফার করতেছি, আমাদের সি বিচের ইকোসিস্টেমও নষ্ট হইতেছে। আমরা কিছুদিন পর পরে কিন্তু ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় ছবিতে দেখি যে একটা তিমি মাছ, তার তার পেট থেকে আসলে অনেক ধরনের কি বলে প্লাস্টিক জাঙ্ক বের করা হয়েছে। ইভেন আমি এখানে যেই যেই কনসেপ্টের ক্ষেত্রে যে অর্গানিজমটা আমি ইউজ করেছি, যে ইন্সপায়ার্ড হয়েছে যেটা থেকে, যে প্লাস্টিক আছে যে এটা, এইটার নাম মানে সাইন্টিফিক নামকরণই করা হয়েছে, কারণ এর ভিতরে প্লাস্টিক পাওয়া গেছে, এই জন্য, যে এরিথ্রিস প্লাস্টিকাস। কতটুকু দুঃখের বিষয়। তো আমি এই জায়গাটাতেই আসলে আমি ফোকাস করছি যে আসলে যেন কোনোভাবেই আমার ন্যাচারাল যতটুকু আমার সাথে, আমার লিভিং প্যাটার্নের সাথে ন্যাচারের যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা যেন গ্যাপটা আমি কমাইতে পারি, এটাই আমার মেইন ফোকাস ছিল। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, দেখতে পাচ্ছি আহ সুদীপ্ত নন্দী আমাদের সাথে আছেন, এমডি হোসেন আমাদের সাথে আছেন। আহ সানি প্রশ্ন করেছেন ভাইয়া এই ভেন্টিলেশনে বৃষ্টি পানির প্রবলেম হবে কিনা, এবং পানি ঢোকার কোনো সমস্যা হবে না, রুফের আর কি ডিটেলের ক্ষেত্রে হয়তো আচ্ছা আচ্ছা, সেই কথাটা বলছে। ওকে। হ্যাঁ, এটা একটা বড় ভালো কোয়েশ্চেন, যে ক্লাইমেটিক ক্ষেত্রে এখানে আসলে প্রবলেম, এটা আসলে তো স্বাভাবিক, যেহেতু কোস্টাল এরিয়া প্রায় বৃষ্টি হইতে পারে বা ঝড় হইতে পারে। তো এখানে আহ, এই জায়গাটাতে একটু আসলে টেকনিক্যাল একটা বিষয়, যে উম, আমি কম্পিটিশন, আমাকে ফ্রিডম দেওয়া হয়েছে, আমি ততটুকু ফ্রিডম, এটা জাস্ট একটা কম্পিটিশন। আমি যদি এটা জাস্ট একটা কম্পিটিশন হিসেবে দেখি, তো সেক্ষেত্রে আমার এখানে যতটুকু ফ্রিডম দেওয়া হয়েছে, আমি ততটুকু ফ্রিডম কিন্তু আমার নেওয়াটা উচিত। আমার এখানে ক্লাইমেটিক বিষয়টা আমাকে সলভ করতে বলা হয়নি, কিংবা কস্টের ইস্যুটাও আমাকে এখানে আনতে হয়নি বা ভাবতে হয়নি। এই জায়গাটাতে ন্যাচারাল ভেন্টিলেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমি এখানে কাজ করছি। তো এই ক্ষেত্রে আসলে এটা অনেকভাবে সলভ করা যায়। একদমই যে আমার এখানে গ্লাস দিয়ে বন্ধ করে দিতে হবে, কিংবা একটা ব্যারিয়ার তৈরি করে দিতে হবে, যে কারণে রেইন আসলে মানে ড্রিভেন মানে রেইন যেটা আর কি। তো এই রেইনটা যদি না ঢোকে সেটা করা যেত, কিন্তু আলটিমেটলি আমার এখানে যে আইডিয়াটা, এই আইডিয়াটা দেওয়াটা আমার এখানে মেইন কাজ ছিল। তো যার কারণে আসলে সেটা এখানে কম্পিটিশন যা অর্গানাইজ করেছে তাদের কাছে এটা একটা কি বলে প্রায়োরিটি কম পেয়েছে আর কি। তো অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে প্রবলেম হবে, এটা তো সবাই আমরা বুঝতেই পারি। তবে এখানে আহ, এটা অন্যভাবে সলভ করা যেতে পারে আর কি। আর ফিউচারে যদি এটা নিয়ে সত্যি করতে কোনো কাজ হয়, সেক্ষেত্রে সেটা মেকানিক্যালি কিংবা অন্যভাবে এটা সলভ করা পসিবল হবে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। সুমাইয়া রহমান বলেছে যে প্রজেক্টটা নিয়ে ফিউচার প্ল্যান কি ভাইয়া?
আচ্ছা, ফিউচার প্ল্যান তো ফিউচার প্ল্যান, যেহেতু এটা একটা কম্পিটিশন প্রজেক্ট, ফিউচার প্ল্যান আসলে কিছু না। ফিউচার প্ল্যান এটাই আমার যে এইখান থেকে যেই লার্নিংটা আমি পাইছি, এই লার্নিংটা যেন আমি আমার স্টুডিও প্রজেক্ট প্লাস আমি যখন বের হয়ে ফিল্ডে যাব, কিংবা যখন সত্যিকার অর্থে আমি মানুষকে সার্ভ করতে যাব, তখন যেন আমি এইখান থেকে যে আমার লার্নিংটা হয়েছে সেই লার্নিংটা যেন আমি আমার প্রজেক্ট গুলোতে কাজে লাগাতে পারি। এইটুকুই আমি করতে পারবো এই প্রজেক্ট থেকে আপাতত আর কি। জি ভাইয়া। ওকে। ধন্যবাদ ভাইয়া। সাথী প্রশ্ন করেছেন যে একটা প্রতিযোগিতার জন্য এমন প্রজেক্ট পাওয়ার পরে আমাদের প্রস্তুতির পদক্ষেপগুলো কি কি হয়? ওকে, প্রজেক্ট যদি, এখন প্রজেক্ট আসলে কোন মোডে, এটা যদি আমি কম্পিটিশনের ক্ষেত্রে যদি আমি বলি, কম্পিটিশন প্রজেক্ট যদি কেউ আসলে করতে চায় সেক্ষেত্রে ব্রিফ ব্রিফ যেটা কম্পিটিশনের ব্রিফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। যে যত বেশি পারা যায়, প্রতিদিন ডিজাইনে বসার আগে কম্পিটিশন ব্রিফটা একবার পড়া উচিত আমি মনে করি। কারণ এমন হইতে পারে যে একদম লাস্ট আওয়ারে গিয়ে ব্রিফটা পড়ে মনে হলো যে না, না, আমার অন্য নতুন একটা জিনিস চাইছিল যেটা আমি আসলে ডিজাইনে আনতে পারিনি। এটা একটা প্রবলেম দেখা দেয়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হয় যে ব্রিফটা আসলে ভালো করে পড়া। তারপরে তো আসলে ব্রিফটা যদি আমরা ভালো করে পড়ি, তো সেখানে আসলে আমাদের কাছে কি চাওয়া হয়েছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। সেক্ষেত্রে যদি আমাদের কেস স্টাডি প্রয়োজন হয়, আমরা ভালো কেস স্টাডি দেখবো। কনসেপ্টের সময় দেওয়াটা আসলে আমার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় এখানে, যেহেতু এটা কনসেপ্ট বেসড কম্পিটিশন, মেইনলি তো আসলে কনসেপ্ট বেসড। এখানে কনসেপ্ট কিভাবে জেনারেট করবে এবং সেটা কিভাবে ইনট্যাঞ্জিবল ওয়ার্ল্ড থেকে কিভাবে ট্যাঞ্জিবল ওয়ার্ল্ডে আমি নিয়ে আসবো, এইটার পেছনে সবচেয়ে বেশি সময় আমার মনে হয় দেওয়া উচিত। প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট জিনিস। লাস্টলি যেটা আসে যে প্রেজেন্টেশন, সেটা তো আসলে প্রেজেন্টেশন ভালো আমাদের করতেই হবে। সেটা একটা ইম্পর্টেন্ট, সেটা একটা কি বলে, একটা অবিচ্ছেদ্য অংশ আমি বলতে পারি। তো কিন্তু কনসেপ্ট ফর্মুলেশন থেকে শুরু করে ডিজাইনে ঢোকা বা ডিজাইনটা ডেভেলপ করা, এই জায়গাটাতে আমাদেরকে আসলে সময় বেশি দিতে হবে। কারণ একটা কম্পিটিশন প্রজেক্ট থেকে আমরা সবচেয়ে বেশি যে লার্নিংটা হয় সেটা কনসেপ্ট থেকে আমার ডিজাইনে যাওয়ার যে প্রসেসটা, এইটাকেই এই জায়গাটাতে আমাকে স্ট্রং করে দেয় একটা কম্পিটিশন। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে হৃদয় সাহা আছে, উনি বলেছে ধন্যবাদ, ভালো লাগলো। তারপরে হাসনুর রহমান আছেন, এবং হচ্ছে গিয়ে সাইফ নাওয়াজ সানি বলেছেন প্রজেক্ট যখন শুরু করেছেন ফার্স্ট কোন টপিক নিয়ে শুরু করেছিলেন, অ্যাকচুয়ালি ফ্লোটা মানে কিভাবে আসলো, সে আর কি এটা জানতে চাচ্ছে। আচ্ছা, কোন টপিক নিয়ে শুরু করেছিলাম? টপিক আসলে সেটাই, ওই যে যেটা আমি বলতেছিলাম যে আসলে ফার্স্ট কোয়েশ্চেন আমার মাথায় যেটা আসছে যে এই এমন একটা কনটেক্সটে, এমন একটা জায়গাতে বা যে কোনো একটা সাইট পাওয়ার পর আমাদের মাথায় প্রথম যে কোয়েশ্চেনটা আসে যে এইখানে আসলে কি হওয়া উচিত, আমার ডিজাইনটা আসলে এখানে আসলে আমি যদি ডিজাইন করি সেক্ষেত্রে আমার এখানে কি হওয়াটা উচিত, এইটা আমার ফার্স্ট আমার মাথায় আসে। তারপরে আসলে এই জায়গাটা কিংবা আমার ব্যাকগ্রাউন্ড স্টাডি যতটুকু আমি করছি, এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আমাকে কোন দিকে গাইড করছে, মানে এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আমাকে যেদিকে গাইড করবে সেদিকে আমাকে যাইতে হবে। Actually প্রত্যেকটা ক্লাইমেটই আলাদা। পাশাপাশি দুইটা প্লট হইতে পারে, কিন্তু পাশাপাশি দুইটা সাইট হইতে পারে, দুইটা সাইটের স্টোরি আলাদা হইতে পারে, এটা হইতেই পারে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডির পরে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে এখানে আসলে কোন জিনিসটা হওয়া উচিত বা কোন জিনিসটা এই জায়গাটা ডিমান্ড করে, সেটা আমি ফার্স্ট আসলে শুরু করি সেটা নিয়ে। আর তারপরে যেটা বললো যে সেকেন্ড কোশ্চেন আমি ভুলে গেছি যেটা। আচ্ছা, ফ্লো। ফ্লো, জি ভাইয়া। হ্যাঁ, ফ্লো। ফ্লো আসলে এটা আসলে স্টাডি করতে গিয়ে আসলে আসবে। যতটুকু আসলে প্রজেক্টের ভিতরে ইনভলভমেন্ট তৈরি করা যায় তত বেশি আসলে ডিজাইনে ফ্লো আনা পসিবল আর কি। আর এটা ডিজাইন হিসেবে না দেখে আমি আমি একটা কাজ হিসেবে যদি দেখি, আমি আসলে এটা আমার কাজ, এটা আমি কি করতেছি, তাহলে আলহামদুলিল্লাহ সহজে করা যাবে এরকম। জি ভাইয়া। উম আরো আমরা আরো প্রশ্ন দেখছি, এবং পরের প্রশ্নটা আসলে আমারও মানে প্রশ্ন ছিল যে ফাহিম বলেছেন বায়োমিমিক্রি প্রজেক্টের ধারণাটা শেয়ার করলে খুব ভালো হতো। বায়োমিমিক্রি ধারণা থেকে কিভাবে প্রজেক্ট আহ করতে পারি এসব বিষয় ডিটেলসে হচ্ছে জানতে চাচ্ছেন তিনি। আচ্ছা, বায়োমিমিক্রি বায়োমিমিক্রি যেটা, বায়োমিমিক্রি আসলে খুব স্পেশাল কিছু না, একদম টপ ডাউন কিছু না। আমি একটা গল্প বলতে পারি। আমরা আসলে এখানে আমরা আমাদের ফোর্থ ইয়ার সেকেন্ড টার্মে আমরা আমাদের স্টুডিও টিচার ছিলেন প্রফেসর অনির্বাণ মুস্তফা স্যার, আমাদের স্টুডিও টিচার। উনি আমাদেরকে
গাইড করেছিলেন যে মানে আমাদের মেইন প্রজেক্টটা ছিল সুন্দরবনে আর কি। আমরা সুন্দরবনে যাই, সেখানে থাকি আমরা অলমোস্ট 2 দিন আমরা সেখানে থাকি আর কি। তো আমাদের কাজটা ছিল মূলত কমিউনিটি বেসড ইকোটুরিজম নিয়ে আর কি। তো ওই জায়গাটা সার্ভে করি। তো সার্ভে সার্ভে বলতে এমন সার্ভে যে আমাদেরকে বলা হয়েছিল যে কোন জায়গায় কোন গাছটা আছে, ওই গাছটা হলো আমাদের স্কেচে স্কেচে মানে প্ল্যানে করে আমাদের নিয়ে আসতে হবে। 6টা গ্রুপ ছিল আমাদের, তো আমরা সেভাবে সার্ভে করছি, ইন্টেন্স, একেবারে ইন্টেন্স সার্ভে। তো জিনিসটা আমি বলতে চাইছি এখানে যে আমরা সার্ভে করার পরে আমরা জিনিসটা দেখতে পারি যে আসলে আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না যে আমরা আসলে কোথায় লাইনটা ড্র করব, যে আসলে আমরা কোথা থেকে শুরু করব। আমরা দেখতেছি যে চুলার পাশে একটা ভাঙা হাড়ি ফেলে রাখছে, কিন্তু তার পিছনেও একটা গল্প আছে ওই রাধুনির, যে তার চুলার পাশে ভাঙা হাড়িটা ফেলে রাখছে। তার পেছনে একটা লজিক আছে কেন সে হাড়িটা সেখানে ফেলে রাখছে, সেটা সে কিভাবে ইউজ করতেছে। তো জিনিসটা আমাদের মনে হয় যে কনসেপ্ট জিনিসটা একেবারেই গ্রো মানে একটা প্ল্যান্টের মতো, একটা চারা গাছের মতো, যেটা আসলে একদম মাটি থেকে গ্রো করে। তো মাটি থেকে যেটা গ্রো করে সেটা একদমই ওই ক্লাইমেট, ওই সাইট, তার থেকে আসলে ডেভেলপ করে। তো বায়োমিমিক্রি জিনিসটা আসলে সেরকম। বায়োমিমিক্রি জিনিসটা, বায়োমিমিক্রি কনসেপ্টটা একদমই ওরকম যে ওই জায়গার যে ক্লাইমেট কিংবা ওই জায়গার যেই যে লিভিং অর্গানিজম গুলা বা ইকোসিস্টেম বা মাইক্রো ক্লাইমেট যেটা বলি না কেন, সেটার সেইটা কিভাবে আসলে সেখানে সাস্টেন করতেছে, তাদের মধ্যে আসলে বৈশিষ্ট্যটা কি। তো আমি যদি সেখানে আমার বসতি স্থাপন করতে চাই কিংবা ওইখানে যদি আমি কোনো ইন্টারভেন করতে চাই, সেক্ষেত্রে আমার যাওয়ার মোডটা কিরকম হবে। একদমই একদমই গোড়া থেকে আমাকে শুরু করতে হবে। আমি জাস্ট ওইখানে টোটালি একদম একটা ইটের দালান আমি জাস্ট বসাই দিলাম, এরকম হবে না আর কি। তো বায়োমিমিক্রি জিনিসটা এরকম, একেবারে নেচারের সাথে মিশে গিয়ে কাজটা করা। সে এক্সাম্পল হিসেবে যদি মানে আমি যেটা বলতে পারি যে যে আমাদের যে যে জিনিসটা আমি করছি যে শেলটার, আপনি একটা জিনিস জিজ্ঞেস করতেছিলেন আমাকে যে শেলটার যে টাইটেলটা আমি ওইভাবে কিভাবে আনলাম আর কি। তো শেলটার টাইটেলটা আসলে বায়োমিমিক্রির একটা প্রসেসে আমার আসছে এখানে, যে আমি আসলে নেচারের যেই লিভিং অর্গানিজম গুলা সেটার শেল থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছি, যে তারা যেভাবে নিজেকে আসলে কচ্ছপ কিংবা যেটা টার্টল যেটা বলছি কিংবা স্নেইল, প্রত্যেকটারই একই রকম বৈশিষ্ট্য যে তারা তাদের শেলের আশ্রয় নেয় যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে কিংবা থাকে কিংবা রেস্টে। ওই শেলের ভিতরে কিন্তু ওর ঘর, ওইটাই মানে ওইটাই তার আশ্রয়। তো যার জন্য সে যেহেতু ওই ক্লাইমেটের, তো আমাকে যদি ওই ক্লাইমেট থাকতে হয় আমাকে তার কাছাকাছি গিয়ে থাকতে হবে, তার কাছাকাছি বৈশিষ্ট্যটা আমার মধ্যে নিয়ে সেখানে কো এক্সিস্টেন্সে থাকতে হবে আর কি। তো এইটাই মূলত আসলে বায়োমিমিক্রির মেসেজ, যে আসলে নেচারের সাথে একদম মিশে গিয়ে কো এক্সিস্টেন্সে আসলে থাকা আর কি। এইভাবে আসলে যত বেশি আমরা ক্লাইমেটকে, ওই মাইক্রো ক্লাইমেট কিংবা ওই সাইড ক্লাইমেটকে যত বেশি আমরা স্টাডি করবো, তত বেশি আমরা আসলে এটা আসলে বলার মানে আমি যদি বলি সেভাবে আসলে খুব একটা ক্লিয়ার হবে না। যদি কোনো সাইট নিয়ে কেউ স্টাডি করে থাকে, সে আসলে ভালো বলতে পারবে যে ওই সাইটে আসলে কি হওয়া উচিত ওই ওই ক্লাইমেটের রেসপেক্টে কিংবা ওই ইকোসিস্টেমের রেসপেক্টে। এই জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আম, আমরা আরো অনেককে দেখতে পাচ্ছি। সাইফ নেওয়াজ প্রশ্ন করেছেন, ভাইয়া কনটেক্সটের সাথে কানেক্ট হন কিভাবে, খোঁজ পান কোন ওয়েতে অর ডিস, মানে তিনি মেনে প্রশ্ন করেছে যে এসব মানে কম্পিটিশনে আসলে আচ্ছা, কানেক্ট হব কিভাবে সেই ব্যাপারটা। ওকে। কম্পিটিশনের অনেক অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমরা যদি সিম্পলি গুগল করি আর্কিটেকচারাল কম্পিটিশন, অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাই। গুগল তো মাস্টার মাইন্ড, ও সবকিছু জানে। তো ও ওর কাছে যা যা ইনফরমেশন আছে আমাদের আমাদের দেওয়া শুরু করে। তো আমি জাস্ট গুগল করি তাহলে আমি পেয়ে যাবো এটা। জাস্ট 2 মিনিট, 2 সেকেন্ডের কাজ। এমনিতে ফেসবুকে যদি কেউ ইয়ে করতে চায়, ফলো করতে চায়, competition.r কি একটা ওয়েবসাইট আছে, সেখানে ফলো করতে পারে। এবং অনেক ধরনের কম্পিটিশন গ্রুপ আছে ইন্টারন্যাশনালি, সেসব গ্রুপে অ্যাড হতে পারে। যদিও আমি এরকম কোনো গ্রুপে অ্যাড নাই, তবে আমি ফিচার আমার ইচ্ছা আছে আর কি। তো এমনিতে অনেক অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেরকম কয়েকটা ওয়েবসাইট। আমরা হলো একটা প্রিভিয়াসলি একটা কম্পিটিশন করেছিলাম আমেরিকাতে এআই এর সাথে। এআই এর একটা মানে অর্গানাইজ করা একটা কম্পিটিশন, সেটা আমি ওই competition.rk থেকে পাইছিলাম আর কি। তাছাড়া আমাদের রিসেন্টলি যেটা হয়েছে সুন্দরবাড়ির যেই কম্পিটিশনটা, সেটাও সেখান থেকে পাওয়া। এরকম আর কি। জি জাস্ট ভাইয়া। গুগল করলে অনেক ধরনের ওয়েবসাইট আসবে, এটা জাস্ট 2 মিনিটের কাজ, পাওয়া যাবে। জি ভাইয়া, আসলে কানেক্ট থাকলে আর ইচ্ছা থাকলে আসলে মানে বের করা সম্ভব। আম, হাসানুর রহমান বলেছে, আপনাকে কংগ্রাচুলেশন, অভিনন্দন জানিয়েছে।
মৌবন Thank you. ইসলাম আপনাকে অভিনন্দন জানিয়েছে। Thank you. এরপরে হাসানুর রহমান ভাইয়ার একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই প্রজেক্টের আইডিয়াটা কি থেকে নিয়েছেন? প্রজেক্টটা অনেক ভালো হয়েছে, ব্যাম্বো এর প্রজেক্টটা আগের নেওয়া, মানে এগুলো এগুলো ভেঙে যেত আবার। আচ্ছা উনি হচ্ছে মেইনলি মানে প্রজেক্টের ডিটেইল এবং হচ্ছে আইডিয়াটা কোথা থেকে আসছে সেগুলো জানতে চেয়েছে মেইনলি। আপনি তো ব্রিফে অনেক কিছু বলেছেন, আসলে সেখান থেকে আমরা আমরা অন্য প্রশ্নে চলে যাই। আহ উম্মে সাইদা আপনাকে অভিনন্দন জানিয়েছে। সৈয়দ আলামিন ভাইয়া বলেছে ফ্যাবুলাস প্রজেক্ট, হাউ টু ইউজ বায়োমিমিক্রি ইন ডিজাইন। আচ্ছা ওইটা আসলে কিছুক্ষণ আগে আপনি বলেছেন। মোটামুটি আমরা সবার প্রশ্নই নিয়ে ফেলেছি। ও আরেকটা প্রশ্ন এসেছে, আসলে প্রশ্ন শেষ হচ্ছে না। লাস্ট কোশ্চেন, আপনি নিজেকে ফিউচারে কোন লেভেলে দেখতে চান? স্বপ্নটা কত দূর? ফিউচারে কোন লেভেলে দেখতে চাই, এটা আসলে খুবই কঠিন প্রশ্ন। স্বপ্ন কত দূর? স্বপ্ন স্বপ্ন তো আসলে একটা ভালো মানুষ হওয়া প্রথমত। আর আমি যেই কাজটা করব সেই কাজটা যেন আমি অনেস্টলি করতে পারি, এটাই আমার স্বপ্ন মূলত আর কি। আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়, এই, খুব বেশি স্পেশাল কিছু না। আর কোন লেভেলে দেখতে চাই এটা আসলে সময় বলে দেবে, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ছাড়া আমি জানি না, কেউ জানে না আসলে। এই। আচ্ছা ভাইয়া, হাসিনুর রহমান ভাইয়ার আমি আসলে প্রশ্নটা তখন ভালোভাবে বুঝতে পারি। উনি মেইনলি যেটা বলেছে যে আসলে আগে তো ব্যাম্বু দিয়ে মানে বাড়িঘর বানানো হতো, যেটা হচ্ছে আহ ভেঙে যেত। তো আহ এখন আপনার মতে এই মডেলটা কত ইয়ার থাকবে, মানে ওই তো উনি ডিউরেবিলিটিটাই প্রশ্ন করেছেন আর কি। এটা আসলে একটা একটা বলা যায় কাটিং এজ টেকনোলজি এখন যেটা আসতেছে, ফাইবারের ক্ষেত্রে ফাইবার ইউজ করে যে শেল বানানো, যেটা এটা উপরে এখনো কাজ চলতেছে। এখনো আমরা টোটালি বলতে পারি না যে আসলে কত ইয়ার থাকবে, যেহেতু এটা এখনো আসলে কোনো জায়গায় বায়ো ফাইবার ইউজ করে আসলে এটা এখনো প্রচলিত না। বা আমরা প্রচলিত অর্থে যেটা বলি যে বিল্ড হইতেছে কিংবা অনেক বছর গেছে কিংবা টিকছে, এটা আমরা বলতে পারতেছি না আর কি এখনো। এটা আসলে সায়েন্টিস্টরা এখনো ওই ওই লেভেলে নিয়ে আসতে পারেন, মানে নিয়ে আসার কাজ চলছে, নট ইয়েট, এখনো আসে নাই আলহামদুলিল্লাহ। যদি সেটা ভবিষ্যতে যদি আসে সেটা আহ, দেখা যাবে আর কি। তো আশা করি এটা যদি মেনটেনেন্স করে অনেকদিন থেকে কথা আর কি, যেহেতু এটা বায়োফাইবার, সিমিলার কাইন্ড অফ মানে ম্যাটেরিয়াল ব্যাম্বুর মতো আর কি। মেনটেনেন্স করলে যে কোনো জিনিস মানে টিকানো পসিবল। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা এতক্ষণ অনেক অনেকটুকু সময় অনেক কথা আসলে শেয়ার করলাম। আমরা অনুষ্ঠান আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ঋতিক চক্রবর্তীর কাছে আরেকবার যেতে চাই। ঋতিক আমাদের সাথে আছেন? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমি আপনার পুরোটা কথা শুনলাম এতক্ষণ, আসলে আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আর আপনার এই মূল্যবান সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আসলে অনেক কৃতজ্ঞ। তবে শেষ পর্যন্ত এটা বলতে চাই যে ভাইয়া, আপনারা যে এরকম ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আর্কিটেকচারের বিভিন্ন প্রজেক্টাল কম্পিটিশনে অংশগ্রহণ করতেছেন এবং মানে গৌরব এইরকম কৃতিত্ব অর্জন করতেছেন, এটা আমাদের জন্য সত্যি অনেক গর্বের বিষয়। আর সর্বোপরি ধন্যবাদ। বলতে চাচ্ছি যে আমাদের স্থাপত্য কথনে আপনার এই আইডিয়া প্রজেক্ট এগুলো শেয়ার করায় আমাদের যারা তরুণ অথবা আপনার যারা অগ্রজ বা আপনার ছোট ভাই বোন যারা স্থাপত্য বিভাগে পড়ছে তাদের জন্য এটা অনেক সহায়ক হবে। এই বলি এইটাই। তো আচ্ছা আপু, আহ, শেষ। হ্যাঁ, ধন্যবাদ ঋতিক চক্রবর্তী। জি ভাইয়া বলেন। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনার খুব ভালো একটা কাজ করতেছেন, এটা ভালো একটা অনেকাংশে আমাদেরকে হেল্প করবে আর কি, সবাইকে হেল্প করবে। আমরা তো আসলে যখন আসলে পাশ করবো তখন কেবল আমরা জন্মগ্রহণ করব, আমরা তো তখন কেবল নবজাতক হব। টোটালটাই আসলে শিখার উপরে। আহ, আশা থাকবে এটা যে ফিউচারে আসলে এই ধরনের আরো অনেক আহ, ওই ওয়েবিনার কিংবা প্রোগ্রাম আমরা দেখতে পারবো আর বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাইয়া। জি ভাই, আসলে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার ব্যস্ত সময়ের মাঝে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আসলে ভাই এসব মানে কথাবার্তা, এসব প্রজেক্টের আলাপ আলোচনা থেকেই আসলে আমরা যারা ছোট আছি, যারা এখনো স্টুডেন্ট, যারা এখনো আসলে
শিখছি তারা আসলে আরো ইন্সপায়ার হবো, কারণ দেখা যায় স্টুডিও প্রজেক্টের মাঝে অনেক সময় সময় থাকে না, বা থাকলেও মনে হয় যুক্ত হওয়া হয় না। তো আমি আমার দর্শককে বলবো, যারা আমাদের দেখছেন, ভাইয়াকে শুনছেন, আপনারা আসলে মানে স্টুডিও প্রজেক্ট থাকবেই, আসলে তার মাঝে আমাদের সময় বের করে নিতে হবে। এবং আমি ভাইয়ার কাছে বলবো, আপনি মানে আমাদের দর্শক এবং আমাদের যে আর্কিটেকচার স্টুডেন্টরা আছে তাদের সম্পর্কে কিছু বলছেন? বলা একটাই শেষ কথা, আসলে সবাই আসলে এটাকে আসলে কাজ হিসাবে, প্রজেক্ট হিসাবে না দেখে, আমরা যদি এটাকে আমাদের মানে আমাদের উপরে চাপায় দেওয়া একটা কাজ হিসেবে যদি আমরা না দেখে, যদি আমরা জিনিসটাকে এনজয় করি, যদিও এনজয় করাটা খুব কঠিন, একদমই প্যাশনেট না হলে এনজয় করাটা খুব কঠিন। আমি যে খুব বেশি এনজয় করি তাও না। আহ, তাও আর কি, যে এই কাজটা ইন দি এন্ড আসলে মানুষের জন্য, আর্কিটেকচার ফর অল। আসলে আমরা যেটা আমাদের স্টুডিওতে প্রায় আমাদের টিচার আমাদেরকে বলে থাকেন, যে আসলে সবার জন্য, আমরা মানুষের জন্য কাজ করি। তো আমরা যেন আসলে মানুষকে বেস্ট কাজটাই উপহার দিতে পারি, সেজন্য আমাদের এটা সবসময় একটা লার্নিং আমাদের থাকা উচিত, এবং সবসময় আসলে নতুন নতুন প্রতিদিন আমরা যেন শিখতে পারি, এটা আমাদের আসলে এনশিওর করা উচিত আর কি। এটা আমি মনে করি আর কি। আর শেষ কথা, জি ভাইয়া। যে আসলে আমরা ডিজাইন, মানে যে যে জায়গায় ডিজাইন করি না কেন, আমরা কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো তা না হলে যেটা হবে, যে অনেক সময় আমরা দেখি আর কি, যে কনটেক্সট বোঝা নাই কিন্তু যেটা আসলে টপ ডাউন হয়ে যায়, যেটা আসলে আমাদের পরিবেশের ক্ষতি করে, তারপরে আমাদের সাস্টেনেবিলিটিও কমিয়ে দেয়। আর আমি একটা জিনিস তৈরি বিলিভ করি, যে আমরা মাটি থেকে যত বেশি দূরে আমাদের আসলে আমাদের যাওয়া হবে, বা মাটি থেকে আমাদের দূরত্বটা যত বেশি হবে, তত বেশি আমরা আসলে ভালনারেবল হয়ে যেতে থাকবো। এই জন্য মাটি, মানুষ, এদেরকে ভালোবাসা। আর আর বেস্ট আর্কিটেক্ট হলো আমাদের গ্রামের যারা আছে, যারা করে করে বা হাজার বছর ধরে একই স্টাইলে, একই ভাবে, মানে মানে ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে আসলে ডেল্টাইক রিজিয়নের একটা অনবদ্য বৈশিষ্ট্য বলা যায়। তো তো সবার প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা। আমরা জাস্ট মানুষের জন্য কাজ করবো, এবং মানুষের জন্য আমাদের বেস্ট কাজটা উপহার দিতে পারি, সেভাবে নিজেকে করে তুলবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অবশ্যই ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে আপনার সাথে এতক্ষণ এতগুলো সময় কথাগুলো শুনে আশা করি আমাদের দর্শক যারা আছে সবাই হচ্ছে উপকৃত হবেন। এবং আমি আমার স্থাপত্য কথন থেকেও আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য, এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আবারও এরকম সিনেমা নিয়ে আসবো এবং আপনাদের সাথে এসব তুলে ধরবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নিবেন। আমি আপনাদের সাথে ছিলাম ইসরাত জাহান অনন্যা, MISC ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, এবং আমার সাথে আহ ঋত্বিক চক্রবর্তী ছিল, রুয়েট আর্কিটেকচার। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ দর্শক, বিদায়।